সবাইকে আবারও আমাদের এলএসসির বাংলা চ্যানেলে স্বাগতম। আমাদের এই উচ্চশিক্ষা বিষয়ক সিরিজে আজ আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা রিসার্চ মাস্টার্স অথবা পিএইচডির জন্য আবেদন করতে যাচ্ছেন ইউকেতে, তাদের অনেকেই চিন্তিত কি করে একজন সুপারভাইজার খুঁজে পাবেন। ইউকেতে অনেক ইউনিভার্সিটি রিসার্চ ডিগ্রির জন্য আবেদনের ক্ষেত্রে একজন সুপারভাইজারের মাধ্যমে প্রাথমিকভাবে অ্যাকসেপ্টেড হওয়াটা পূর্বশর্ত হিসেবে উল্লেখ করে। এমনকি সেটা উল্লেখ করা না থাকলেও অফার পাওয়ার ক্ষেত্রে একজন সুপারভাইজারের অ্যাকসেপ্টেন্স থাকাটা বেশ কাজে লাগে। সেই কারণে আবেদন প্রক্রিয়ার শুরুতেই একজন সুপারভাইজার খুঁজে নেওয়াটা জরুরি। এই ভিডিওটা বানানোর ক্ষেত্রে আমার ইউকে এবং আয়ারল্যান্ডের হায়ার এডুকেশনের সাথে যুক্ত থাকার 17 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি। পাশাপাশি আমি বিশেষভাবে সাহায্য নিয়েছি অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্যারিয়ার সার্ভিসের ওয়েবসাইটের অ্যাপ্রোচিং পিএইচডি সুপারভাইজার শিরোনামে তাদের একটা আর্টিকেল রয়েছে, যেখান থেকে আমি বেশ কিছু তথ্য এবং ধারণা নিয়েছি। আর্টিকেলটার লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে আপনি পেয়ে যাবেন। আর কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায়। সুপারভাইজার খুঁজে পাওয়ার প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে ইউনিভার্সিটি খুঁজে নেওয়া। এ ধাপটা বেশ গুরুত্বপূর্ণ, যা অনেক সময় অ্যাপ্লিক্যান্টরা এড়িয়ে যায়। ফলে অনেকেই এলোমেলোভাবে সুপারভাইজার খোঁজার চেষ্টা করে হতাশ হয়ে পড়েন। অনেকে ক্রমাগত যতজনকে পারা যায় ইমেল করতে শুরু করেন। এভাবে সুপারভাইজার খোঁজার চেষ্টা করলে অনেক সময়ই সফল হবার সম্ভাবনা বেশ কমে যায়। বরং যদি আপনি শুরুতেই কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেটা ঠিক করে নিয়ে একটা স্পষ্ট স্ট্র্যাটেজি বজায় রেখে সুপারভাইজার খোঁজার চেষ্টা করেন, তাহলে শীঘ্রই আপনি কয়েকটা ইউনিভার্সিটি থেকে ইতিবাচক সাড়া পাবেন। তবে ইউনিভার্সিটি ঠিক করাটাও সহজ নয়। এক্ষেত্রে আপনাকে প্রথমেই জানতে হবে কোন কোন ইউনিভার্সিটিতে গবেষকরা আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে মিল রেখে কাজ করছে। এটা এই জন্যে গুরুত্বপূর্ণ কারণ সেই গবেষকদের একজনই হবেন আপনার সম্ভাব্য ভবিষ্যৎ সুপারভাইজার। ইউনিভার্সিটি খোঁজার শুরুতেই আপনাকে জেনে নিতে হবে কোন কোন ইউনিভার্সিটিতে আপনার রিসার্চ ইন্টারেস্ট নিয়ে কাজ করা হয়। এটা খুঁজে বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইউনিভার্সিটির রিসার্চ গ্রুপ, রিসার্চ সেন্টার এবং রিসার্চ ইনস্টিটিউট খুঁজে বের করা। এজন্য শুরুতেই আপনার ডিপার্টমেন্টের পেজটা খুঁজে সেখানে মেনু থেকে রিসার্চ অপশনে চলে যাবেন। সেখানে সব রিসার্চ গ্রুপ অথবা সেন্টার উল্লেখ করা থাকে। আর রিসার্চ ইনস্টিটিউটগুলো সাধারণত ডিপার্টমেন্টের মতোই আলাদা করে উল্লেখ করা পাবেন। কিছু কিছু রিসার্চ সেন্টারও ইনস্টিটিউট এবং ডিপার্টমেন্টের মতো একই হায়ারার্কিতে লিস্টেড থাকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে। আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে মিল রয়েছে এমন রিসার্চ গ্রুপ অথবা সেন্টার কিংবা ইনস্টিটিউট খুঁজে পেলে সেখান থেকে আপনার সম্ভাব্য সুপারভাইজার খুঁজে পাবার একটা সুযোগ তৈরি হবে। অতএব যখন আপনি আপনার রিসার্চের ইন্টারেস্ট অথবা থিমের সাথে মিল রয়েছে এমন ইউনিভার্সিটি খুঁজে পাবেন, তখন তাদের শর্টলিস্ট করে রাখতে পারেন। এটা করার জন্য সবচেয়ে ভালো এবং গোছানো উপায় হচ্ছে একটা স্প্রেডশিট ব্যবহার করা। সেখানে একটা ট্যাব করে সেই ট্যাবে ইউনিভার্সিটির নামগুলো যুক্ত করতে থাকুন। সুপারভাইজার খোঁজার দ্বিতীয় ধাপে আমরা ইউনিভার্সিটিগুলোকে একটা বিশেষ উপায়ে সাজিয়ে নেব। এক্ষেত্রে আমি আপনাদের 3টা ক্যাটাগরি মেইনটেইন করতে বলবো। প্রথম ক্যাটাগরিতে অল্প কিছু ইউনিভার্সিটি থাকবে, সর্বোচ্চ 2 থেকে 3টা। এই 3টা ইউনিভার্সিটিতে সম্ভবত আপনি সুযোগ পাবেন না, তবু আপনি চেষ্টা করে দেখবেন এখানে আপনি কোনো সুপারভাইজার খুঁজে পান কিনা। এর পরের ক্যাটাগরিতে থাকবে 3 থেকে 5টা ইউনিভার্সিটি, যেখানে আপনি মোটামুটি নিশ্চিত আপনার সুযোগ পাওয়ার যোগ্যতা রয়েছে। এই ক্যাটাগরিটা আপনাকে সময় নিয়ে এবং ভেবে তৈরি করতে হবে। তৃতীয় ক্যাটাগরিতে থাকতে পারে 1 বা 2টো ইউনিভার্সিটি, যেখানে আপনি শতভাগ নিশ্চিত আপনি সুযোগ পাবেন। আপনি এটাও জানেন সেখানে সুপারভাইজারদের অ্যাপ্রোচ করলে তারা আপনাকে সুপারভাইজ করতে সহজেই রাজি হবেন। তবে এই ইউনিভার্সিটিগুলো সম্ভবত আপনার জন্য নয়, আপনি এখানে যাবেন না। এগুলো হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি। একান্তই কোথাও সুযোগ না হলে এই ইউনিভার্সিটিগুলো আপনার জন্য অপশন হিসেবে থাকবে। এভাবে ইউনিভার্সিটিগুলোকে গুছিয়ে নেবার পর আপনার কাছে যে স্প্রেডশিটটা থাকবে তা অনেকটা এমন হবে। আমরা পরে এই স্প্রেডশিটটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব।
এবার চলে আসছি পরের ধাপে। যখন আপনি মোটামুটি নিশ্চিত হয়ে যাবেন আপনি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তখন সুপারভাইজার খোঁজা তৃতীয় ধাপে আপনাকে বুঝতে হবে কারা আপনাকে সুপারভাইজ করতে পারবেন। এক্ষেত্রে ডিপার্টমেন্ট অথবা কিছু কিছু ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্টকে স্কুলও বলা হয়ে থাকে, এবং রিসার্চ সেন্টার থেকে লেকচারার, সিনিয়র লেকচারার এবং প্রফেসর আপনার সুপারভাইজার হতে পারবেন। ইউকেতে লেকচারারের সমতুল্য হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সিনিয়র লেকচারারের সমতুল্য হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর। কোনো কোনো ইউনিভার্সিটিতে লেকচারার এবং সিনিয়র লেকচারের পরিবর্তে এই দুটো ডেজিগনেশনও আপনি দেখতে পাবেন। আরেকটা ডেজিগনেশন হচ্ছে রিডার, তারাও সুপারভাইজ করতে পারবেন আপনাকে। আর যদি রিসার্চ ইনস্টিটিউট হয় তাহলে রিসার্চ ফেলো এবং সিনিয়র রিসার্চ ফেলো সুপারভাইজ করতে পারবেন। এত কিছুর পরে চতুর্থ ধাপে এসে মূলত আমরা দেখব কিভাবে সুপারভাইজারকে খুঁজে পাবেন। রিসার্চ গ্রুপ, সেন্টার অথবা ইনস্টিটিউট যেটাই হোক না কেন, তাদের ওয়েবসাইটের মেনুতে পিপল বলে একটা অপশন থাকবে। সেখানে প্রফেসরদের তালিকা থাকে। এখানে যেমনটা দেখা যাচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের সিস্টেমস রিসার্চ গ্রুপে। সেখান থেকে একাডেমিকদের পেজে গেলে তাদের রিসার্চ ইন্টারেস্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অনেক সময় সরাসরি ডিপার্টমেন্টের ওয়েবসাইটেও যে একাডেমিকদের তালিকা দেয়া থাকে সেখান থেকে সম্ভাব্য সুপারভাইজার খুঁজে বের করা যায়। এজন্যে তাদের নাম, ইমেইল, ফোন নাম্বার, রুম নাম্বার ইত্যাদি তথ্যের পাশাপাশি রিসার্চ ইন্টারেস্টও উল্লেখ করা থাকে। এখানে সংযুক্ত ছবিটা ট্রিনিটি কলেজ, ইউনিভার্সিটি অফ ডাবলিনের। ছবিতে দেখতে পাচ্ছেন প্রফেসরদের তথ্যের একদম শেষ লাইনে কোন গ্রুপের সাথে তারা সম্পৃক্ত সেটা লিঙ্ক করা আছে। এতে ওই গ্রুপে না গিয়েও আপনি এখান থেকে প্রফেসরদের পেজে ঢুকে বিস্তারিত জানতে পারবেন। এবার আমরা চলে আসব পঞ্চম ধাপে। আপনি যে স্প্রেডশিটটা তৈরি করেছিলেন ইউনিভার্সিটির নাম লিস্ট করার জন্য, সেখানে নতুন করে প্রতিটা ইউনিভার্সিটির জন্য একটা করে ট্যাব যোগ করতে শুরু করুন। সেই ট্যাবে ওই ইউনিভার্সিটি থেকে যে সম্ভাব্য সুপারভাইজারদের আইডেন্টিফাই করেছেন তাদের নাম এবং ইমেল অ্যাড্রেস রাখার জন্য দুইটা কলাম তৈরি করুন এবং ডেট বলেও আরেকটা কলাম যোগ করুন। এই ডেট কলামটাকে আমি একটু পরে ব্যাখ্যা করব। পাশাপাশি ডিসিশন বলে আরেকটা কলাম যোগ করবেন। ছবিতে যেমনটা দেখা যাচ্ছে স্প্রেডশিটটা তেমন হবে দেখতে। এবার আপনি বিভিন্ন একাডেমিকদের পেজ ঘুরে তাদের রিসার্চ ইন্টারেস্ট দেখে স্প্রেডশিটে তাদের নাম এবং ইমেল অ্যাড্রেস যুক্ত করে রাখবেন। সুপারভাইজার খোঁজার এ পর্যায়ে যখনই আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করে সুপারভাইজারদের তালিকা তৈরি করে নেবেন, আপনি মিশনের অর্ধেকটা শেষ করে ফেলেছেন। একজনকেও আপনি এখনও ইমেইল করেননি, অথচ আমি বলছি মিশনের অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে। শুনতে একটু অদ্ভুত শোনাবে, কিন্তু বাস্তবতা আসলেই তাই। অগোছালোভাবে এই মেইল করার পরিবর্তে এভাবে গুছিয়ে নিয়ে ইমেইল করলে সাফল্য দ্রুত আসবে, যা আপনি খুব শীঘ্রই দেখতে পাবেন। এবার আমরা চলে আসছি ষষ্ঠ ধাপে, যেখানে আপনি সুনির্দিষ্টভাবে আপনার তৈরি করা তালিকাভুক্ত প্রফেসরদের সাথেই শুধু যোগাযোগের চেষ্টা করবেন। আপনার হয়তো মনে আছে একটু আগে আমি বলেছিলাম ডেট কলামটা নিয়ে আমি পরে কথা বলবো। এখন সময় এসেছে এ বিষয়ে আলোচনা করার। এই ডেট কলামে আপনি রেকর্ড রাখবেন কবে কোন সম্ভাব্য সুপারভাইজারকে আপনি ইমেল করেছেন। প্রাথমিকভাবে এই কলামে কোনো তথ্য থাকবে না, কিন্তু আপনি যখনই কোনো পোটেনশিয়াল সুপারভাইজারকে ইমেইল করবেন সেটা এখানে উল্লেখ করে রাখবেন। এবার আলোচনা করব ইমেইল করার স্ট্র্যাটেজি নিয়ে। এই মুহূর্তে আপনার হাতে রয়েছে ইউনিভার্সিটির নামে তৈরি করা বিভিন্ন ট্যাবে সুন্দর করে সাজানো একাডেমিকদের নাম এবং ইমেইল অ্যাড্রেস। আপনি প্রত্যেকটা ট্যাব থেকে একজন করে একাডেমিককে ইমেইল করবেন। আপনি যদি 10টা ইউনিভার্সিটি টার্গেট করেন তাহলে আপনি 10 জনকে ইমেইল করতেই পারেন, কিন্তু মনে রাখবেন কোনোভাবেই যেন একই ইউনিভার্সিটি থেকে একের অধিক একাডেমিককে একই সময়ে ইমেল না করেন। এর কারণ হচ্ছে একাডেমিকরা অনেক সময় নিজেদের মধ্যে কথা বলেন অথবা অন্যকে ইমেল ফরওয়ার্ড করে দেন। তারা যদি দেখেন আপনি সবাইকে একই সময়ে একই ইমেল করছেন তাহলে সেটাকে তারা ভালোভাবে নেবেন না। এজন্যে আমি সবসময় সাজেস্ট করি একটা ইউনিভার্সিটিতে একই সময়ে একজনকে ইমেল করতে, কিন্তু আপনি চাইলে প্যারালালি 10টা ইউনিভার্সিটিতে 10 জনকে ইমেল করতেই পারেন। এক্ষেত্রে ইমেইল করার পরে ডেট কলামে আপনি কবে ইমেইল করলেন সেটা উল্লেখ করে রাখবেন। পাশাপাশি ডিসিশন কলামে লিখে রাখবেন নট রিপ্লাইড ইয়েট। তারপর 3 ওয়ার্কিং ডেইজ অপেক্ষা করবেন। উইকেন্ডকে হিসেবের বাহিরে রাখবেন।
পাশাপাশি যদি কোনো পাবলিক হলিডে, যাকে ইউকে এবং আয়ারল্যান্ডে বলা হয় ব্যাংক হলিডে, থেকে থাকে তাহলে সেদিনকেও হিসেবের বাহিরে রাখবেন। স্ক্রিনে যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন সেখানে গেলে ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলসের জন্য কবে কবে ব্যাংক হলিডে রয়েছে তা জানতে পারবেন। উল্লেখ্য, ইউকে আসলে একটা দেশের মাঝে আবার 4টা দেশ। আইন, শাসন সহ বিভিন্ন বিষয় এখানে আলাদা আলাদা দেশে আলাদা। সে কারণে যেদিন ইংল্যান্ডে ছুটি সেদিন স্কটল্যান্ডে সবকিছু খোলা থাকতে পারে। সে কারণে ইউনিভার্সিটিটা কোথায় অবস্থিত সেটা জেনে ব্যাংক হলিডে নিশ্চিত হয়ে নেবেন। ইমেইল করে 3 ওয়ার্কিং ডেজ অপেক্ষা করার পরও যদি কোনো একাডেমিক রিপ্লাই না দেয় তাহলে আপনি সেই ইউনিভার্সিটির আরেকজন একাডেমিককে ইমেইল করতে পারেন। সেক্ষেত্রে যথারীতি কবে ইমেইল করলেন সেটা নোট করে রাখবেন। যদি এর মাঝে কেউ রিপ্লাই দিয়ে জানায় তিনি আপনাকে সুপারভাইজ করতে পারবেন না, হয়তো তিনি এখন স্টুডেন্ট নিচ্ছেন না অথবা অন্য কোনো কারণে, তাহলে ডিসিশন কলামে সেটা লিখে রাখবেন। সেক্ষেত্রে সাথে সাথে অন্য আরেকজনকে সেই ইউনিভার্সিটিতে ইমেইল করতে পারেন আপনি। এভাবে পুরো প্রক্রিয়াটা ক্রমাগত চলতে থাকবে যতক্ষণ আপনি সুপারভাইজার খুঁজে পাচ্ছেন না। এটা করতে কখনো এমন হতে পারে যে আপনার লিস্টের সব একাডেমিকদের আপনি ইমেইল করেছেন কিন্তু কেউ রিপ্লাই দেয়নি অথবা সুপারভাইজার হতে রাজি হয়নি। তখন আপনি আবার একাডেমিকদের মাঝ থেকে সম্ভাব্য সুপারভাইজার সার্চ করে নতুন নাম যুক্ত করুন লিস্টে। প্রয়োজনে ইউনিভার্সিটির সংখ্যা বাড়াতে শুরু করুন, বিশেষ করে দ্বিতীয় ক্যাটাগরি ইউনিভার্সিটির সংখ্যা, যেখানে আপনি আত্মবিশ্বাসী যে আপনি সুযোগ পাবেন এবং সুযোগ পেলে আপনি জয়েন করবেন। আরেকটা বিষয় এখানে জানিয়ে রাখছি, যদি এমন হয় যে কোনো একাডেমিকের কাজ আপনার বেশ ভালো লেগেছে এবং আপনার সাথে তার রিসার্চ ইন্টারেস্ট খুব ভালোভাবে মিলে যায়, সেক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করার পরও যদি তার থেকে উত্তর না পান, আপনি পোলাইটলি একটা ফলো আপ ইমেল করে জানতে চাইতে পারেন তিনি আপনার সুপারভাইজার হতে ইচ্ছুক কিনা। এরপরও যদি উত্তর না পেয়ে থাকেন তাহলে তাকে আর বিরক্ত করাটা ঠিক হবে না। আমরা আমাদের আলোচনার একদমই শেষে চলে এসেছি, কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনো কথাই বলা হয়নি। সেটা হচ্ছে ইমেইলে আসলে কি লিখবেন। শুরুতেই একটা বিষয় জানিয়ে রাখি, ইমেইলটা অনেক বড় করে লিখবেন না। একাডেমিকরা নানা ব্যস্ততার মাঝে আপনার বড় ইমেইল হয়তো পড়বেন না অথবা ইমেইলের দৈর্ঘ্য দেখেই আগ্রহ হারিয়ে সাথে সাথেই ডিলিট করে দেবেন। এ কারণে ইমেইলটা হতে হবে সংক্ষিপ্ত, গোছানো এবং ওই একাডেমিকের জন্য বিশেষভাবে লেখা। জেনেরিক ইমেইল যেন কখনোই না হয়। ইমেইলের শুরুতেই আপনার উদ্দেশ্য পরিষ্কার করে জানাবেন, অর্থাৎ আপনি যে তাকে সুপারভাইজার হিসেবে পেতে চাচ্ছেন সেটা উল্লেখ করবেন। এতে যারা এখন স্টুডেন্ট নিচ্ছেন তারা আগ্রহী হয়ে ইমেইলের বাকি অংশটা পড়বেন। ইমেইল লেখার সময় যিনি প্রফেসর তাকে প্রফেসর হিসেবে উল্লেখ করবেন, যিনি প্রফেসর নয় তাকে ডক্টর হিসেবে উল্লেখ করবেন। যদিও ইউকে সকল একাডেমিকেরই পিএইচডি ডিগ্রি থাকে, তবুও একটু নিশ্চিত হতে তাদের ইউনিভার্সিটির পেজটা ভালো করে দেখে নেবেন। আপনার হাতে যদি একটা রিসার্চ প্রপোজাল থেকে থাকে তাহলে সেটা সুপারভাইজার খুঁজে পেতে বেশ কাজে লাগবে। এর কারণ হচ্ছে যে ইতোমধ্যে একটা প্রপোজাল লিখতে পেরেছে, তার ওই রিসার্চ টপিকের উপর অন্তত প্রাথমিক ধারণা যে আছে সেটা প্রমাণিত। কিন্তু সমস্যা হচ্ছে এই প্রপোজাল আপনি কখন শেয়ার করবেন। আর একটা সম্পূরক প্রশ্ন হচ্ছে, ইমেইলের সাথে কি একাডেমিক সিভিও যোগ করবেন? এ প্রশ্ন নিয়ে ওয়েবে সার্চ করলে বিভিন্ন ধরনের উত্তর পেয়ে থাকবেন। অনেকে বলেন প্রথম ইমেইলে সিভি অথবা প্রপোজাল যুক্ত করাটা ভালো দেখায় না, বরং তখন পারমিশন চাইতে পারেন যে সিভি এবং প্রপোজাল আপনি শেয়ার করতে পারেন কিনা। তাছাড়া অনেক সময় একাডেমিকরা আগ্রহী হলে নিজেই সিভি এবং প্রপোজাল চেয়ে থাকেন। অন্যদিকে একাডেমিকদের মাঝেই অনেককে বলতে শুনেছি তাদের হাতে যেহেতু সময় কম থাকে তাই সিভিটা অ্যাটাচ করা থাকলে তারা দ্রুত ঠিক করতে পারেন আরও বিস্তারিত তথ্য জিজ্ঞেস করবেন কিনা। সিভিতে একবার চোখ বোলালেই একজন স্টুডেন্ট সম্পর্কে বেশ ভালো ধারণা করা যায়। আর পাশাপাশি যদি প্রপোজালও অ্যাটাচ করা থাকে তাহলে কনভারসেশনের বেশ কয়েকটা ধাপ স্কিপ করা সম্ভব হয়। এই দুটো অপশনের মধ্যে আপনি কোন অপশনটা নেবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে। তবুও যদি আমার পরামর্শ জানতে চান তাহলে আমি বলবো সিভি এবং রিসার্চ প্রপোজাল অ্যাটাচ করে দেয়াই ভালো।
আজ যদি আমি পিএইচডির জন্য সুপারভাইজার খুঁজতাম তাহলে আমি সেটাই করতাম। তবে পাশাপাশি এটাও আমি জানিয়ে রাখছি, 2010-এর দিকে যখন আমি গ্লাসগো ইউনিভার্সিটিতে আমার পিএইচডি সুপারভাইজার ডক্টর লুইস ম্যাকেনজিকে অ্যাপ্রোচ করেছিলাম, তখন আমি একটা প্লেইন ইমেইল করেছিলাম, কোনো অ্যাটাচমেন্ট ছিল না। লুইসই পরবর্তীতে আমাকে প্রপোজাল লিখতে সাহায্য করে। কিন্তু আজ যদি আমি লুইসকে তার আন্ডারে পিএইচডি করার আগ্রহ প্রকাশ করে মেইল করতাম এবং একটা প্রপোজাল হাতে থাকতো, তাহলে আমি প্রপোজালটা সহই ইমেইলটা করতাম। সবশেষে আপনাদের সবার জন্যে শুভকামনা। বরাবরের মতোই আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের কথা জানিয়ে আজকের এই আলোচনা শেষ করতে যাচ্ছি। যারা আবেদন করছেন তারা চাইলে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে আত্মবিশ্বাসের সাথে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আমাদের অভিজ্ঞ টিম আপনাদের এসওপি এবং রিসার্চ প্রপোজাল লিখতে সাহায্য করা সহ সম্পূর্ণ আবেদনের প্রক্রিয়াটা সম্পন্ন করা এবং অফার আসার পরে ক্যাশ এবং ভিসা সাপোর্টও দিয়ে থাকবে। প্রথম কমেন্টে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা পূরণ করে আমাদের এই প্রোগ্রামে জয়েন করতে পারবেন। প্রোগ্রামটা লন্ডন স্কুল অফ লিডারশিপ, ইনভেস্টমেন্ট অ্যান্ড টেকনোলজি থেকে পরিচালিত এবং আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি। সবাই ভালো থাকবেন। শীঘ্রই আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে।